খুব শোনা একটা কথা আছে যে দিবসগুলো পালিত হয় কিন্তু শপথগুলো পালিত হয় না। নারী দিবস উদযাপন নানাভাবে নানা রূপে আমরা গোটা বিশ্ব জুড়েই দেখি। তাকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান, নানান সম্বর্ধনা, অনলাইনে বা অফলাইনে ভুরি ভুরি সেল। কিন্তু সেখানেই কি সীমাবদ্ধ থেকে যায় নারী দিবসের তাৎপর্য? আসলে ওটা বিশ্ব জুড়ে নারীদের সমানাধিকার, সমমর্যাদা, সুরক্ষার যে দিকটা সেটা কতটা সুনিশ্চিত হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সেই সুপার ওমেনরা, যাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট লেখিকা, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং দেবারতী মুখোপাধ্যায়। রয়েছেন সুপার মডেল উষসী সেনগুপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে ডক্টর শতরূপা, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী ডক্টর শশী পাঁজা। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে বিশেষ দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নারী দিবসের অনেক শুভেচ্ছা। আমি আলোচনায় আসার আগে একটু চোখ রাখি প্রতিবেদনে। বিশ্বজুড়ে নারীদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে এবং নারীর অধিকার প্রচারের জন্য ৮ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৯৭৫ সাল থেকে এই দিনটিকে জাতিসংঘ মান্যতা দেয়। ১৯০৯ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে নারীর অধিকার রক্ষার জন্য একটি দিন বেছে নেওয়া হয়। কিন্তু আদৌ কি মহিলাদের অধিকার যথেষ্ট সুরক্ষিত? নারীদের ওপর হিংসার পরিসংখ্যান বিশ্বের কোনায় কোনায়। বিশ্বজুড়ে প্রতি ৩ জন নারীর মধ্যে একজন সহিংসতার শিকার হন। বিশ্বজুড়ে প্রায় ৬৫০ মিলিয়ন নারীর বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়ে গেছে। ৩০টি দেশে ২০ কোটিরও বেশি নারী ও শিশুকন্যা যৌনাঙ্গ বিকৃতির শিকার হয়েছে। মানব পাচারের ৭১% নারী ও শিশুকন্যাদের সঙ্গে জড়িত। বৈষম্যের কারণে সংঘাতের সময় নারী ও শিশুকন্যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের সময় তাদের ওপর যৌন হিংসা, শোষণ এবং পাচারের ঝুঁকি বেশি থাকে। সংঘাতে আক্রান্ত দেশগুলিতে প্রতি ৫ জন মহিলা শরণার্থী এবং বাস্তুহারা যৌন হিংসার শিকার হয়েছেন। অর্থনৈতিক অধিকারের বিচারে পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে নারীরা। বেতনহীন পরিচর্যা, ন্যায্য বেতন ও চাকরিতে নিরাপত্তার অভাব, খারাপ কাজের পরিবেশ এবং জমির মালিকানা ও সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সীমিত সুযোগ, এই সবই নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে, পরিসংখ্যান বলছে। নারীরা পুরুষদের তুলনায় কমপক্ষে দ্বিগুণ সময় গৃহস্থালির কাজে ব্যয় করে। ২.৭ বিলিয়নেরও বেশি নারী পুরুষদের সমান কাজের সুযোগ পান না, এমনকি তাদের কাজের পরিধিও সীমাবদ্ধ। বিশ্বব্যাপী ১৫%-রও কম জমির মালিক নারী। ২০১৮ সালে বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক বেতন বৈষম্যের আনুমানিক পরিমাণ ২২%। বিশ্বজুড়ে প্রায় ৮২ মিলিয়ন নারীর কর্মক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কোনো আইনি সুরক্ষা নেই। নেতৃত্বদানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে মহিলারা। বিশ্বব্যাপী সাংসদদের মধ্যে নারী মাত্র ২৫%। ২০১৯ সালের জানুয়ারিতে ১১ জন মহিলা রাষ্ট্রপ্রধান এবং ১০ জন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা পরিষদের তরফে প্রকাশিত এক বিশেষ গবেষণায় দেখা গিয়েছে, নারীরা কোনো আলোচনায় থাকলে শান্তি চুক্তির স্থায়িত্বের সম্ভাবনা বাড়ে। এত কিছুর পরও প্রতিদিন, প্রতি ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে নারীদের প্রতি হিংসা, অসম্মান, বৈষম্যের পরিসংখ্যান বেড়েই চলেছে। আফগানিস্তানের পার্পল স্যাটারডেজ মুভমেন্টের সদস্য রোয়া সালিমের দাবি, ২০২১ সালে দেশে তালিবানরা ক্ষমতায় আসার পর দেশের মহিলারা নিপীড়নের মুখে পড়েন। মূলত নারী শিক্ষাকে নিশানা করা হয়। যদিও এই নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছেন দেশের মহিলারা। তাদের মনে রাখতে হবে, শিক্ষা কোনোভাবেই বিশেষ অধিকার নয়, এটি অধিকার। আফগানিস্তানের ভবিষ্যৎ এর ওপরেই নির্ভরশীল। রোয়া সালিমের দাবি, একইভাবে গোটা বিশ্বের ক্ষেত্রে সমানভাবে যথাযথ। শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি, সর্বত্র সমানাধিকার, সমমর্যাদা পান মহিলারা। কেড়ে নেওয়া নয়, নিজেদের দাবি নিজেরাই অর্জন করুন তারা। নারী দিবসে এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে? কলকাতা টিভি। আমি প্রথমে ডক্টর শশী পাঁজার কাছে আসি। শশীদি, আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গোটা দেশে মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক, একদম সমান সমান। এবং যে কারণে দেখছি যে সেটা যে কোনো রাজনৈতিক দল, সেটা এই রাজ্যে হোক, সেটা কেন্দ্রীয় স্তরে হোক, সেটা তৃণমূল কংগ্রেস হোক, সেটা বিজেপি হোক, তারা সবসময় তাদের যে ক্যাম্পেইন থেকে শুরু করে তাদের যে ভোটের মুখে যে সমস্ত ভাবনা চিন্তা, সব কিছুই হচ্ছে মহিলাদের কেন্দ্র করে। কিন্তু কতটা শুধুমাত্র ভোট ব্যাংকের খাতিরে, আর কতটা তার মধ্যে সদিচ্ছা, কতটা তার মধ্যে আন্তরিকতা, কতটা রাজনীতি ব্যতি রেখে আমরা মনে করি যে আপনি মহিলাদের আমরা যে ভোটার হিসেবে দেখছি তা নয়,
সেই ভোটার নয়, সেই মানুষটার একটা নাম আছে, একটা অস্তিত্ব আছে, তার একটা সম্মানের জায়গা আছে, সে একটা প্রাণী, সে একজন মানুষ, জলজান্ত মানুষ, সেটাকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং সত্যি উদাহরণস্বরূপ যদি বলি যে প্রতিটি বাজেট তো একটি রাজ্য সরকারের সারা বছরের কি কাজ হয়েছে এবং আগামী দিন কি পরিকল্পনা একটা স্টেটমেন্ট হয়তো সেই স্টেটমেন্টটা কোনো নির্বাচনের সঙ্গে লিঙ্কড নয়। আপনি দেখবেন প্রতিটি বাজেটে যে নারীর ক্ষমতায়ন কিংবা নারীর ভালোভাবে তার একটা জায়গা তৈরি করার জন্য কিন্তু এই রাজ্য সরকার কাজ করছে। সুতরাং আমাদের ভোট কেন্দ্রিক কাজ হয় না, সারা বছরই কাজ হয় এবং ভোট আসে ভোট যায়, আগে পিছু প্রত্যেকটায়। সুতরাং আমি প্রথমেই অবজেক্ট করবো যে মহিলাদের শুধু একটা ভোট ব্যাংক তা নয়, আমরা তার পিছনে যে মানুষ আছেন তাকে সসম্মান জানিয়ে সে কাজগুলো করি এবং সেইটা দেখুন একটি রাজনৈতিক সদিচ্ছা থাকতে হয়। সুতরাং একটা রাজনৈতিক সদিচ্ছা মানে একটি সরকার যখন ক্ষমতাসীন থাকে তাহলে সেই কাজগুলো করে। এবার সেই সরকার তো কোনো রাজনৈতিক দল থেকে তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক দল নারী সম্মান কত দিচ্ছে কিংবা নারীকে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার কত সুযোগ দিচ্ছে সেটাও তো কিন্তু সবটাই নির্ভর করে সে দলের উপরে। সুতরাং যেমন আপনি দেখুন মহিলাদের সংরক্ষণের যে বিলটা তো পাশ হয়ে গেছে পার্লামেন্টে, কিন্তু ওটা কবে কার্যকরী হবে জানি না, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এটাকে কার্যকরী করতে পারে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করে দিয়েছেন। এইটাই চ্যারিটি বিগিনস এট হোম। আমরা এটা কোনোদিন আমি এটা করে দিলাম দেখো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তিনি সে কাজটা করেন না এবং মহিলা পুরুষ দুজনেরই সমানভাবে দাবি থাকে সেই জায়গা। আমাদের সামাজিক স্তরেতেও এইটি মাইন্ডসেটে পরিবর্তন করতে হবে। আমি করে দিলাম দেখো তোমার জন্য সেই লক্ষ্যে কিন্তু এই রাজ্য সরকার কাজ করে না। আমি আসবো শশীদি আপনার কাছে, আমি এখানে একটু শতরূপার কাছে আসি। শতরূপা যেমন এই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ শশীদি বলছেন, যখন আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল প্রাথমিকভাবে আমরা দেখেছি যে বিজেপি নেতারা সেই লক্ষ্মীর ভান্ডারকে নানা রকম করে কটাক্ষ করেছেন, এমনকি সেটাকে ভিক্ষেবৃত্তি বলতেও ছাড়েননি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে সরাসরি মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার এই স্কিমটা, সেটা অন্য রাজ্য সেখানেও কোথাও ইমপ্লিমেন্টেড হয়েছে, কোথাও নির্বাচনী যে ইশতেহার সেখানে সেটা জায়গা করে নিয়েছে, অর্থাৎ এই প্রয়োজনের কথাটা সবাই স্বীকার করেছেন। কিন্তু এই যে মাইন্ডসেটের প্রসঙ্গ, মাইন্ডসেটটা কখন, এই যে মহিলা সংরক্ষণ বিল সেটা এখনো পর্যন্ত তার কি স্টেটাস? শুধু তাই নয়, আমরা যদি দেখি ডেফিনেটলি দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মহিলা, বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু গোটা দেশে আর কটা রাজ্যে মহিলা সভাপতি আছেন? এমনকি এখন এ রাজ্যে সভাপতি কে হবেন, বিজেপির সভাপতি কে হবেন, তুমি হাসছো, আমার প্রশ্ন শেষ হতে না হতে তা নিয়ে নানা চর্চা চলছে। সেখানেও কোনো মহিলার নাম ফোরফ্রন্টে আসছে প্রার্থী তালিকায়? এটা ঠিকই যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় মহিলাদের একটা সিগনিফিকেন্ট সংখ্যা পার্সেন্টেজ রাখে, সেটা কি বিজেপির ক্ষেত্রে হয়? মৌপিয়া, প্রথমত সবচেয়ে প্রথম তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের শোতে ডাকার জন্য এবং অন এয়ার আমাকেও সুপারউম্যান ভেবে আমাকে মানে সেই আখ্যা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। আর ডক্টর শশী পাঁজা অ্যাজ ইউজুয়াল ভীষণ ডিগনিফাইডভাবে বললেন। আমি উনারই দু তিনটে কথা তুলে আমি বিজেপির তরফ থেকে বলছি যে হ্যাঁ, ডেফিনেটলি একটা মাইন্ডসেট থাকা দরকার। শুধু আমি এই করলাম ওই করলাম সেই করলাম বললে নয়। অ্যাবসলিউটলি আই উইশ দিস চ্যারিটি উড বিগিন এট হোম। আজকে তৃণমূল আমি ডাইরেক্টলি তোমার এটাতে যাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার বা ডিফারেন্ট ধরনের অনুদান, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন যা ওদের আছে সেইগুলো আজকে মহিলারা, পশ্চিমবঙ্গের মহিলাদের আর কোনো উপায় নেই, যার জন্য মানে তাদের বেসিক সুরক্ষা নেই, সেফটি নেই, সম্মান নেই, যেটা মহিলাদের আমি মনে করি একেবারে জন্মগত অধিকার, সেটা তো নেই।
এবার তাদের সংসারে তুমি যদি দেখো তাদের পুরুষ মানুষের কোনো ইনকাম নেই, বিকজ দের ইজ নো ইন্ডাস্ট্রি। মোস্ট অফ যাদের যদি অ্যাডাল্ট পুরুষ মানুষ হয় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে, সেজন্য তারা দৈনন্দিন সংসার চালাবে কি করে? তাদের স্কুলের ছেলেরা স্কুল যেতে পারছে না। আমি বলছি লাডলি বাহিনী যে লাডলি বাহিনী হচ্ছে মহারাষ্ট্রের ইলেকশন একদম শুধু মহারাষ্ট্র নয়, হয়ে গেল শুধু মহারাষ্ট্র নয়, সমস্ত জায়গায়। তুমি যদি উড়িষ্যা বলো সুভদ্রা যোজনা আছে, তুমি যদি আবার মহারাষ্ট্র বলো সেখানেও একটা শুরু হচ্ছে। তফাৎটা হচ্ছে এই যে মাইন্ডসেটের কথা ডক্টর শশী পাঁজাজি বললেন, এটা একদম তাই। আমরা অন্তর থেকে মনে করি যে মহিলাদের সম্মান দেওয়া দরকার, যে কারণে আজকে বিজেপি গভর্নমেন্টে আজ নয়, আজকে সেকেন্ড টাইম সুষমাজি দিল্লি সিএম ছিল, তোমার মনে থাকবে সুষমাজির মতন মহিলা, তখন কোনো মহিলা পলিটিক্সে প্র্যাকটিক্যালি না থাকারই মতন, সেই সময় উনি মোদিজির গভর্নমেন্টে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার ছিলেন। ডিফিকাল্ট মিনিস্ট্রিজ এগুলো হয়েছে, এবং আমি আরও অনেকগুলো যোজনা আমাদের আছে, উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে সমস্ত সময় দ্য বেসিক অ্যাটেম্প, আমি জাস্ট দুটো লাইন আমায় দাও। বেসিক আইডিয়া হচ্ছে যে মহিলাদের মানসিকভাবে আর্থিকভাবে এম্পাওয়ার করা, যে কারণে এই যোজনা। আর লাস্ট একটা কথা, এই যে উইমেন্স রিজার্ভেশন বিল, যখনই একদম একটা লাস্ট সেন্টেন্স শুধু, উইমেন্স রিজার্ভেশন বিলটা যখন পার্লামেন্টে উঠেছিল তখনই বলা হয়েছিল এটা ইন এফেক্ট আমি 2029 লাগবে। সংক্ষেপে সবার কাছে যাই, আমি একটু সম্রাজ্ঞীর কাছে যাব, কারণ সম্রাজ্ঞীর কাছ থেকে আমরা এমন লেখা পেয়েছি যার উপর দাঁড়িয়ে আমরা লজ্জায় সিরিজ সেটা আমাদের ভাবিয়েছে যে আসলে কত ছোট ছোট ভাষার মধ্যে দিয়ে মহিলাদের প্রতি অমর্যাদার জায়গাটা এখনো পর্যন্ত আছে, এবং সেটা গুরুতরভাবে আছে, যেগুলো অনেক সময় আমরা ইগনোরই করে যাই। এই যে মাইন্ডসেটের প্রসঙ্গ যখন হচ্ছে, তখন আসলে কত তুচ্ছভাবে প্রতিনিয়ত আমরা মুখে মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি, মহিলাদের স্বাধীনতার কথা বলি, কিন্তু তার মধ্যেও কোথাও দাঁড়িয়ে আমরা এমন ল্যাঙ্গুয়েজ বা এমন আচরণ করি যার মধ্যে চূড়ান্ত অমর্যাদা লুকিয়ে থাকে। এটা কি বদলাচ্ছে আদৌ? ঠিক দেখো, আমরা কথা বলছিলাম যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিয়ে, এবং এই যে ভাষা, হ্যাঁ, ভাষাও তো আমাদের ভীষণভাবে বাড়ি থেকে শুরু হচ্ছে, দৈনন্দিন সম্পর্ক থেকে শুরু হচ্ছে। আর মাইন্ডসেটের সঙ্গে ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, যে আমরা কি ভাষা ব্যবহার করছি সেটার একটা প্রভাব পড়ে কিন্তু আমাদের মনস্তত্ত্বের উপর। লজ্জার কথা তুমি যেহেতু বললে, সেটা পুরোটাই ভার্বাল অ্যাবিউজ নিয়ে তৈরি, এবং আমার বর্তমানে কাজও মৌখিক হিংসা এবং মৌখিক নির্যাতন নিয়ে। যে আমরা যখনই ধরো গৃহহিংসার কথা বলি বা নারীর প্রতি ঘটে যাওয়া হিংসার কথা বলি, আমরা মূলত ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলি এবং ফিজিক্যাল ভায়োলেন্সের দিকটাই দেখি। কারণ এটা তো সত্যি কথা যে আজকে দাঁড়িয়ে ফিজিক্যাল ভায়োলেন্সের রিপোর্টিংয়ের সংখ্যাই পুরো আমরা এখনো রিচ করতে পারিনি, সেখানে ভার্বাল ভায়োলেন্স আর কে রিপোর্ট করবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে ভার্বাল ভায়োলেন্সের জন্য অনেকটা ক্ষতি কিন্তু ঘটে যায়। আজকে একটা ভার্বাল ভায়োলেন্স ঠিক করে আর্টিকিউলেট করতে না পারার জন্য, প্রমাণের অভাব থাকার জন্য একজন নারী কিন্তু গিয়ে ভার্বাল ভায়োলেন্সকে রিপোর্ট করতে পারেন না, কি বলে রিপোর্ট করব। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু আসলে একটা দৈনন্দিন গঠিত হয়, মানে অর্থাৎ ধরো খুব প্রিভিলেজড বাড়িতে একজন মহিলা হঠাৎ করে এই কথাটা বলতে পারবেন না যে আমি অ্যাবিউজড, কারণ আমাদের অ্যাবিউজের ধারণা ভীষণভাবে ফিজিক্যাল ভায়োলেন্সে সীমাবদ্ধ। অথচ হয়তো আমরা তার বাড়িতে এক কাপ চা খেতে গিয়ে দেখবো যে তার বাড়ির পুরুষটি তার সঙ্গে কিভাবে আচরণ করে, বা তাকে কবার করে উঠতে হয় খাবারটা নিয়ে আসার জন্য, আর যিনি পুরুষ তিনি হয়তো বসে রয়েছেন। খুব সহজে চলে, যার মধ্যে চূড়ান্ত অমর্যাদা, যে ফরওয়ার্ডের যোগগুলো আমরা পাই, হ্যাঁ, যে বউ নিয়ে যোগ বা ইত্যাদি নিয়ে, সেগুলো আসলে কিন্তু অসম্ভব ভায়োলেন্ট যোগ, যেগুলো নিয়ে 4-5 মিলে বসে হাসাহাসি করা হয়, সেগুলো আসলে ভয়ঙ্কর ভায়োলেন্ট যোগ। বা আজকাল আমি দেখি মাদের ক্যারিকেচার করা হয়, ভীষণভাবে মিম পাই যে মারা কিছু জানেন না, মারা ভীষণ ভুল ইংরেজি বলছেন, সেগুলো নিয়ে মিম তৈরি হয়। আমার সেগুলো অসম্ভব ভায়োলেন্ট বলে মনে হয়। তার কারণ হচ্ছে মাদের রিয়ালিটিটা নিয়ে কেউ কথা বলেন না, তিনি ওরকম রয়ে গেলেন কেন, বা মাদের নিয়ে হাসাহাসি, বউদের নিয়ে হাসাহাসির এই যে চলটা, এটা কিন্তু একটা সমাজের মনস্তত্ত্বকেও গড়ে দেয়। একদমই এখানে দেবারতীর কাছে আসি। দেবারতী, যদি আমরা দেখি যে সাধারণ আমাদের যে সামাজিক পরিসর থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়া হয়েছে ইম্পর্টেন্ট, সেখানে সর্বত্র আসলে যতটা আমরা উদযাপন দেখি নারী দিবসের বা নারী অধিকার নিয়ে আমরা যত শব্দ খরচ হতে দেখি, মানসিকতার ক্ষেত্রে এখনো কি সেই ডিপ রুটেড যে রিগ্রেসিভ ধ্যান ধারণাগুলো, সেগুলো থেকে উত্তরণ হচ্ছে? একদম মৌপিয়াদি, আমি এই প্রসঙ্গে বলবো
যে গতকাল থেকে আমি অনেকগুলোই অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম, স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে উইমেন্স ডে। সেখানে আমি গিয়ে একটা কথা সবাইকে প্রথমে জিজ্ঞেস করছি যে আপনারা কি জানেন যে ইন্টারন্যাশনাল মেন্স ডে কবে? তো সেখানে হয়তো 5 থেকে 10% বলছেন যে হ্যাঁ উত্তরটা দিচ্ছেন। তো আমার মনে হয় এমন একটা দিন যখন উইমেন্স ডেটাও মেন্স ডের মতো একটা ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে, জাস্ট আ নর্মাল এনি আদার ডে, তখন গিয়ে হয়তো আমরা ইকুয়ালিটির কথা বলতে পারবো। এবার আমার পেশাগত দিক থেকে যেহেতু আমার একটা অন্য ভারতবর্ষ দেখার সৌভাগ্য হয়, যে ভারতবর্ষে আমরা যে বসে কথা বলছি একটা ঠান্ডা ঘরে একটা প্রিভিলেজড ক্লাস হিসেবে, সেইটা সেখানে বিলাসিতা, যেখানে হয়তো পেট ভরে খেতে পাওয়াটাই একটা বিলাসিতা। সেখানে আমরা একটা অভিজ্ঞতা তোমাকে বলি, জাস্ট কিছুদিন আগের ঘটনা। একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছেন তার একটি কাজের জন্য, তার নাম হচ্ছে ঘেন্না মণ্ডল। তো আমি বলছি আপনার নাম কি? বলছে আমার নাম ঘেন্না। ঘেন্না নাম? বলছে আমরা 4 বোন, মানে প্রথমে দাদা ছিল, তারপরে আন্না, চাইনা, ঘেন্না আর একটা কি, তার মানে কি আন্না মানে হচ্ছে আর না, চায়না হচ্ছে চাইনা, আর ঘেন্না তো ঘেন্না। তো যে মানুষের জন্ম থেকেই যে ঘেন্না পাচ্ছে, যে ঘেন্নার মধ্যে দিয়েই উঠছে, তো তিনি এসেছেন তার দাদারা তাদের সবাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে একটা জাল মানে দলিল বার করেছেন। তো সেটা তো মাইন্ডসেটটাই এরকম আমাদের। এই যে আমাদের প্রত্যেকটা আমাদের একদম সিন্স দ্য অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, আমরা যদি মিশরীয় সভ্যতা দেখি, সুমেরু সভ্যতা দেখি, ইনকা সভ্যতা দেখি, দ্যাট ওয়ার মানে উইমেন ওয়ার ভেরি মাচ রিভার্ড দ্যাট টাইম। সেই সময় কিন্তু আমাদের অনেক মহিলা পণ্ডিত ছিলেন আমাদের ভারতবর্ষে, গার্গী, অপালা, লোপামুদ্রা, তারা ছিলেন। মাঝখানে যে মধ্যযুগীয় একটা অন্ধকার সময়, সেই সময় সেই যে মেয়েদেরকে পর্দার আড়ালে ঢোকানো হয়েছে এখনো পর্যন্ত সেটা একটা খুব সাবকনশিয়াস কাছে আসি। যে উষসী, তুমি এমন একটা প্রফেশনে রয়েছো, এমন একটা জগতে রয়েছো, যার যে চোখ ধাঁধানো দিকটা, সেটা দেখে আমরা অনেকেই হয়তো সেটাকে দেখি, সেটাকে উপভোগ করি, অনেকে অ্যাসপায়ার করেন, কিন্তু একই সঙ্গে জাজও করেন। কারণ কে কি পরলো, তার পোশাক কতটা রিভিলিং হলো, সে কিভাবে র্যাম্পে হাঁটলো, বা সে কিভাবে পর্দায় এলো, এই প্রত্যেকটা মুহূর্তে জাজড হওয়াটা, সেটা কি আদৌ বদলাচ্ছে নাকি যেখানে ছিল সেখানে? মানে আগে যেমন মানে মহিলারা সিনেমায় নামলে তারা তাদের নিচু চোখে দেখা হতো, সেখান থেকে আমরা সেই 100 বছর আগের সেই সময় থেকে আমরা বদলাতে পেরেছি। আমার মনে হয় যে মহিলারা শুধু আজকে না, আগেকার সময় এবং পরবর্তী সময় একটা উইকার সেকশন যখন হয় না, তারা যখন নিজেকে আপলিফট করে, ওরা সব সময় জাজড হয়। সেটা একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক না। আমার মনে আছে, আমি এই কথাটা আগেও বলেছিলাম, যে আমরা খুব ছোটোবেলায় দেখতাম যখন কলকাতায় আমরা ছুটি কাটাতে আসতাম, আমার ঠাকুমা স্লিভলেস ব্লাউজ পরতো। তো স্লিভলেস ব্লাউজটা মানে আজকের দিনেও অনেক জায়গায় ইন্ডিয়াতে এটা মানে ভাবাই যায় না যে একটা মহিলা স্লিভলেস ব্লাউজ পরবে। কিন্তু আমি আমার ঠাকুমাকে দেখেছি, শি ওয়াজ মানে নিজের সময় থেকে উনি অনেকটা এগিয়েছিলেন, আর উনি মানে আমাদের পুরো জেনারেশনকে উনি ইন্সপায়ার করেছেন। আমার মনে হয় যে আমি একটা খুব ইন্ডিপেন্ডেন্ট, খুব একটা মানে আমার মা বাবা আমাকে খুব ভালো স্কুলে, ভালো কলেজে, খুব ভালো এডুকেশন দিয়ে, ওদের ইচ্ছা ছিল যে আমরা আমাদের জেনারেশনটা একটু ফরওয়ার্ড হয়। সেইটার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ যারা করেছে সেটা আমার বাবা বা আমার ঠাকুরদা, যারা একটা এম্পাওয়ার্ড মহিলাকে বড় হওয়ার সুযোগটা দিয়েছে। কেন কি ওই সময় সুযোগটাই মহিলাদের দেওয়া হতো না, তার জন্যই আমরা মনে হয় আজকে কোথাও না কোথাও গিয়ে উইমেন্স ডেটা সেলিব্রেট করি, যে আমাদেরকে একটা ইকুয়াল অপরচুনিটি দাও, তারপরে আমরা কি পড়ি, কি বলি, কি খাই বা কি শুনি, সেটা কোথাও না কোথাও গিয়ে ম্যাটার করে না। আমি একটু শশীদির কাছে খুব সংক্ষেপে আসবো। শশীদি, এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারী সুরক্ষা। আমরা এত কিছু আমরা যখন বলতে শুনি, এত কিছু কর্মসূচি নিতে শুনি, একই সঙ্গে যদি আমরা দেখি যে সেটা এই রাজ্যে হোক, বিভিন্ন গোটা বিশ্ব জুড়ে তো বটেই, আমাদের দেশে বা আমাদের এই রাজ্যেও নারী সুরক্ষার প্রশ্নটা কিন্তু বারবার সামনে চলে আসে। আমরা সাম্প্রতিক আরজিকর থেকে শুরু করে একাধিক ইস্যু যদি দেখি, তারপরও আমরা দেখেছি যে ফারাক্কা থেকে শুরু করে জয়নগর, বিভিন্ন সময় এটা দেখেছি। এটা সত্যি প্রশাসনের এবং সরকারের কতটা সদিচ্ছা থাকে?
হ্যাঁ নিশ্চয়ই নারী সুরক্ষার যে বিষয়টা, যেমন এইগুলো হওয়াই উচিত নয়, হচ্ছে যদি হয়ে থাকে কে অপরাধী ধরা। ধরুন একটা সরকারের কি চেষ্টা হয় যে সরকারের যে বার্তাটা যায় কি, এই অপরাধগুলো সহ্য করা হবে না, এর শেষ দেখে ছাড়বো, তার জন্য বিল, অপরাজিতা বিল হোক, যেটা অবশ্য আইন হতে এখন কেন্দ্র সরকারের অপেক্ষায় আমরা রয়েছি, যে একটা দৃষ্টান্ত শাস্তি। কিংবা আপনি ধরুন মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ স্টেশন, পুলিশ থানাগুলো তো মহিলা অফিসার, এগুলো কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে। কিংবা সিসিটিভি, এত সর্বত্র সিসিটিভি গুলো, কিন্তু নিশ্চয়ই অপরাধটা হবে কেন? এইখানে কিন্তু রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার, যারা সরকারে থাকেন বিভিন্ন রাজ্যে, তাদের বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কি দেখেন, আপনার পারসেপশনটা কি হবে? আপনি যদি দেখেন মহিলা কুস্তিগার যারা অলিম্পিকে মেডেল আনে, তাদেরকে সেই হেনস্থার শিকার হতে হয় দিল্লির বুকে, আর একটি কেন্দ্রীয় সরকার সেটা চুপ থাকে, এটাও যেমন একটা বার্তা যায়, এটা কি হলো, এটা তো হতে পারে না। ঠিক সেইভাবে অপরাজিতা বিল এই রাজ্য সরকার বিধানসভায় পাশ করেছে, কারণ কি সরকার একটা বিধানসভা আইন প্রণয়ন করে নারী সুরক্ষার কথা, নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। সেখানে পাশ হয় না, সেটা আইনটা হচ্ছে না। আবার এই জায়গায় কলকাতার দেখুন, পরপর 3 বছর সবচেয়ে নিরাপদ শহর। আমরা বিজেপি অবিজেপি ওদের দেব না। নারীর শরীর আর নারীর উপরে অপরাধ নিয়ে রাজনীতি করার কোনো জায়গা থাকে না। এটা তোমার ধর্ষণ আমার ধর্ষণ করার জায়গা নেই, সবটাকেই আমরা কন্ডেম করি। কিন্তু এই জেন্ডার ডিসক্রিমিনেশন আরম্ভ হচ্ছে কোথায়? এই ভেদাভেদ কেন হচ্ছে? আমাদের বাড়ি থেকে আরম্ভ করে যদি ডোমেস্টিক ভায়োলেন্সটাকে চেপে রাখা হয়, যদি কোনো রাজনৈতিক পার্টি কিংবা তার পূর্বপুরুষরা, যেমন আরএসএস বলে রান্নাঘরে থাকবে বাচ্চা পয়দা করবে, এইগুলো হতে পারে না। এইটা নারীর ভূমিকা নয়, এর বাইরে আছে অনেক কিছু। আমি এই প্রসঙ্গে আসবো। আপনি তাকে অপুষ্টিতে যেটা আছে তাকে ভালো করে খাওয়া, আপনি মানরেগা মতো একটা স্কিম যেখানে কত মহিলা যুক্ত থাকেন, সেই মানরেগা স্কিমটাকে আপনি যখন টাকা বরাদ্দ করেন না, আপনি একটা ইকোনমিক্যালি তাকে ডিসএম্পাওয়ার করছেন। এইগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাজ, এগুলো আমি আসবো। একটা ব্রেক আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর আমি এই প্রসঙ্গে শতরূপার উত্তর নেব, কিন্তু একটা বিরতি আমাকে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আন্তর্জাতিক নারী দিবসের ঝাঁ চকচকে মোড়কের আড়ালে রয়েছে এক অন্ধকার সত্য। দেশে মহিলাদের উপর বাড়তে থাকা হিংসার ঘটনা কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে সবার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য কি বলছে দেখুন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের জন্য একটি দিন উদযাপনের আগে এক নজরে দেখে নেওয়া যাক এদেশে মহিলা নিরাপত্তার আসল ছবিটি। জর্জটাউন ইনস্টিটিউটের উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে নারী সুরক্ষা 177 দেশের মধ্যে ভারতের স্থান 128 নম্বরে। 2017 থেকে 2022 সালের মধ্যে প্রতিদিন গড়ে 86টি ধর্ষণের মামলা রুজু হয়েছে, তার মধ্যে 82টি ক্ষেত্রেই ধর্ষক নির্যাতিতার পূর্ব পরিচিত। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বিশ্লেষণ করার পর হিসেব বলছে দেশে প্রতি ঘন্টা 4টি করে ধর্ষণের মামলা দায়ের হয়। এর ভিতরে 3টি মামলায় অভিযুক্ত ধর্ষিতার পূর্ব পরিচিত। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2017 থেকে 2022 সালের মধ্যে ভারতে মোট 1,89,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতার সংখ্যা 1,91,000। এদের মধ্যে 1,79,000 মামলায় ধর্ষক নির্যাতিতার পূর্ব পরিচিত। 9,670টি মামলায় ধর্ষককে চিনতেন না নির্যাতিতা। ভারতে 18 থেকে 30 বছরের মহিলারাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন যে 86টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে, তার মধ্যে 52টির ক্ষেত্রে নির্যাতিতার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। বাকি 35টি ধর্ষণের ক্ষেত্রে বয়সের বিভেদ রয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানাচ্ছে, গড়ে প্রতিদিন একজন করে মহিলা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হন। 2014 সাল থেকে এনসিআরবি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করে। 2014 থেকে 2022-এর মধ্যে কর্মক্ষেত্রে 4,231 জন মহিলা যৌন হেনস্থার অভিযোগ করেন। 2014, 2015 এবং 2016 সালে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী সহকর্মীর হাতে ধর্ষিতা 1,795 জন মহিলা। তবে শুধু অপরাধ বা ধর্ষণই নয়, কন্যাভ্রূণ হত্যাও এদেশে সমানভাবে জারি, যা মহিলাদের বিরুদ্ধে অপরাধেরই একটা অংশ।
1986 থেকে 2016 এই 30 বছরে 1,35,00,000 কন্যা জন্মের আগেই মারা গিয়েছে ভারতে। 1994 সালেই আইন করে দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করে সরকার। তবে সেই নিষেধাজ্ঞায় যে তেমন কিছু হেরফের হয়নি তা স্পষ্টই বোঝা যায় ওপরের পরিসংখ্যান থেকেই। ইতিমধ্যেই আইনের বিষয়ে প্রশ্ন তুলে নয়া আইনের প্রস্তাব দিয়েছে আইএমএ। তাদের দাবি, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বাধ্যতামূলক করার সুযোগ দিক কেন্দ্রীয় সরকার, তারপরে নজরদারি হোক। এতে প্রতিটি কন্যা ভ্রূণকে নজরে রাখা যাবে। কলকাতা টিভি। এখানে শতরূপার কাছে আসি। ডক্টর শশী পাঁজা একটু আগে যে প্রশ্নগুলো তুলে দিচ্ছিলেন শতরূপা, এবং তার পাশাপাশি তো সত্যি যে এখনো যদি আমরা দেখি যে মহিলাদের এগেনস্টে যে ক্রাইমগুলো হয় তার যে হার, সেই হারটা এখনো শিউরে ওঠার মতো। শুধু তাই নয়, আরেকটা দিক অস্বীকার করার কোনো জায়গা নেই যে একাধিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের, যেটা বিজেপিও তার মধ্যে ভীষণ রকমভাবে কাঠগড়ায় ওঠেছে, একাধিক ক্ষেত্রে মহিলাদের সঙ্গে কোনো ক্রাইম হওয়ার পর একাধিক রাজনৈতিক নেতা নেত্রী তারা যে ধরনের মন্তব্য করেন বা তারা যেভাবে রিয়্যাক্ট করেন, সেটাও আমাদের শিউরে ওঠায় মাঝে মাঝে। আমি মানলাম মৌপিয়া একদম, যেটা ডক্টর শশী পাঁজা বললেন যে ক্রাইম হয় সারা দেশ জুড়ে, সমস্ত জায়গায় হয়। সেটা কেন হয়, দ্যাট অ্যাগেন ইজ এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে আমাদের সোসাইটিকে আরও বেশি সেন্সিটিভ হতে হবে, সকলকে হতে হবে, ফাইন। কিন্তু আমি বলছি যে রাজ্যের শীর্ষ নেতৃত্ব, তুমি যে কমেন্টগুলো বলছো বিজেপির তরফ থেকে, হ্যাঁ অনেকেই হয়তো করে, তাদের রীতিমতো ডিসিপ্লিনারি অ্যাকশনে উচ্চ নেতৃত্ব এই ধরনের কমেন্টস করে বলে আমার জানা নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, এনসিআরবির তুমি দেখাচ্ছিলে এতক্ষণ ধরে, এনসিআরবির আড়ালে, প্রথমত এনসিআরবি ইজ এ রং ডেটা, তার কারণ অর্ধেক সময় রিপোর্ট নেওয়া হয় না, এটা নিয়ে আমি ঢুকছি না এখন। কিন্তু এই মুহূর্তে আমি যেটা তুলতে চাইছি, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অনায়াসে বলে 14 বছরের মেয়ে রেপ হয়েছে, দেখো তার অ্যাফেয়ার হয়েছে, নাকি সে প্রেগনেন্ট ছিল, অ্যাফেয়ার হওয়া, রেপ হওয়া, প্রেগনেন্ট হওয়া, ইভেন আ প্রস্টিটিউট ডাজ নট ডিজার্ভ টু গেট রেপ। এখানে মহিলা স্পোক্সপারসনরা, আমি ডক্টর শশী পাঁজার কথা বলছি না, বিভিন্ন তৃণমূলের মহিলা স্পোক্সপারসন বলে, সন্দেশখালির সময় তোমার মনে থাকবে বলেছে আগে ফুটেজ দেখাও, রেপের ফুটেজ দেখাও, তারপর তো প্রমাণ আমি চাইব। এখানে বিভিন্ন মহিলা মন্ত্রীরা বলে যে চালান এসছে, মহিলাদের মাল বলে, দিস ইজ আ প্রবলেম। এখানে যদি শীর্ষ নেতৃত্ব যদি এই ধরনের এক্সাম্পল দেয়, তখন কি হয়, আমি তোমার দুটো ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে আমি বলছি। সম্রাজ্ঞী বলছিলেন যে অ্যাবিউজ ইজ নট অলওয়েজ ফিজিক্যাল। আমি প্যানেলে বসে দুজন স্পোক্সপারসন, দুজন মানে পন্থী, ওরা তো সব জায়গায় পাঠায় না, একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে সুন্দর সাজগোজ করে ঝগড়া করতে পারেন, আমি নাকি আর কিছু পারি না, আমার তাকে জানানোর দরকার নেই। আরেকজন উচ্চ পদের পুলিশ পার্সন, এক্স পুলিশ পার্সন, ধাই করে মাথায় চাটি, অনেক হয়নি, বেরোবার পর একটা পার্সোনাল ডিসকাশনের মধ্যে ধাই করে মাথায় চাটি মেরে বললো, এই তুমি এরকম চেঁচাচ্ছ কেন? আরে আমি চেঁচাবো, আমি আমার কথা বলবো, আমি নিজেকে ডিফেন্ড করব, সেটা কোনো পুরুষ মানুষ ডিসাইড করে দেবে? অ্যাগেন দিস গোজ বিয়ন্ড পলিটিক্যাল পার্টিস। আমাদের এখনো এন্টায়ার সোসাইটি, আসবো দেবারতী বললেন যে খুব সহজে মেয়েদের মানে বোনেদের প্রপার্টি থেকে ডিসমিস করে দেবে ছেলেরা, ভাইরা। এখনো সংক্ষেপে প্লিজ বাকিদের কাছেও যাই। আমি এখানে একটুখানি দেবারতীর কাছে আসি। দেবারতী, যখন নারী সুরক্ষার কথা বলা হচ্ছে, হাউ সেফ ডু ইউ ফিল? আমার মনে হয় যে নারী বা নারী সুরক্ষা সবকিছুই একটা মানে বাড়াবাড়ির পর্যায়ে। কিভাবে আজ থেকে 1-150 বছর আগে পুরুষ সমাজ বা সমাজ মনে করতো যে মেয়েরা কিছুই পারে না, তারা পড়াশোনাও জানে না, তারা চাকরি করতে তো পারেই না, কোনো কিছুই পারে না, শুধুমাত্র সংসার মানে রিপ্রোডাকশন এবং সন্তান মানে সংসার প্রতিপালন, সন্তান প্রতিপালন ছাড়া। আর এখন বলা হচ্ছে যে মেয়েদের সবকিছুই পারতে হবে, মানে মেয়েদের চাকরিও করতে হবে, মেয়েদেরকে সংসারও দেখতে হবে, এবং কোনো দশভুজ কিন্তু আমরা শুনি না। কেন? মানে আমাদের মেয়েদের কোনো দায় নেই যে আমরা নারী, আমরা সব পারি না। এলেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে আমার কথা হচ্ছে ওয়াই, মানে আমাকে কেন একটা সুপার উম্যান দেখানো হবে, বা আমি নারী, আমি সব পারি না, আমি একটা রক্ত মাংসের মানুষ, আই হ্যাভ মাই লিমিটেশন। একজন মেয়েরই যে কিছু পারেন না, সেটা আমিও তাই কিছু পারি না। এবার সুরক্ষার কথা যদি বলো, সেখানে আসবে হচ্ছে সামগ্রিক আমাদের সমাজের একটা অধঃপতন, সেটা অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ ডেটা এবং অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ পারভার্সন, পর্নোগ্রাফি। আজকে যে জায়গায় চলে গেছে পুরো আমাদের দুনিয়া,
যে একটা 6-7 বছরের বাচ্চার মুখে যে ধরনের ভাষা শোনা যাচ্ছে, 6-7 বছরের বাচ্চা যাতে এক্সপোজড হচ্ছে। বাট আমি নিজে দেখি কত এয়ারপোর্টে কি কত স্টেশনে বাবা মা ছেলেকে বা মেয়েকে ইউটিউব খুলে দিয়ে পাশে বসে পড়লেন, তারা দেখছে না যে যখন স্ক্রোল করছে তখন পরপর কোন ধরনের ভিডিও আসছে। ইটস হরিফিক। মানে আমার তো মনে হয় তাদের তো দোষ নেই, বাচ্চাদের দোষ নেই, এটা পুরোপুরি একটা অভিভাবকদের একটা কতটা দায়িত্বজ্ঞানহীনতা। তো দেখো, ধর্ষক তো একদিনে তৈরি হয় না, বা ইফটিজারও একদিনে তৈরি হয় না। আস্তে আস্তে মানুষের ছোট থেকে যখন একটি ছেলে জন্মায়, সে ছোট থেকে অবচেতনে দেখে যে কিভাবে একটা পেট্রিয়ার্কাল চিন্তাভাবনা চারপাশে, মেয়েদেরকে অবজেক্টিফাই করা, মেয়েদেরকে যেটা শতরূপাদি বললেন মাল, এই ধরনের কথা বলা, সমস্ত 99% গালাগালি ইররেসপেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজেস হচ্ছে ফিমেল সেন্ট্রিক। মানে মেয়েদের বা মায়েদেরকে অবজেক্টিফাই মানে যাকে গালি দিচ্ছে তিনি যদি মহিলা হন তাহলে তো হয়েই গেল, না হলেও যদি পুরুষ হন তার আসলে মাকে, তার মা অথবা তার বউ, তার বোন, মানে তার যিনি নিকট আত্মীয় মহিলা তাকে সেখানে মেলাইন করা হচ্ছে একদম। এবার দেখো, এটা তো চলেই আসছে। যখন ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডাক্তার হচ্ছেন তখন একটা মানে সর্বাধিক বিকৃত কাগজে লেখা হচ্ছে যে নারী রাতের বেলা রুগী দেখতে বেরোয় সে বারবনিতে ছাড়া আর কি। সেই সময় মানহানির মামলা করা হচ্ছে। এখনো কিন্তু এত বছর পরেও কিন্তু আমাদের হয়তো আমাদের সেই পারসেপশনটা কিছুটা মডার্নাইজড হয়েছে যে না ঠিক আছে মেয়েরা চাকরি করবে, বাট মেয়েদেরকে সোবার থাকতে হবে, মেয়েদেরকে একটা অবজেক্টিফিকেশন, একটা অবজেক্টিফাই, একটা মেয়ে যদি নিজের ক্যারিশমাতে উপরে ওঠে, সে চাকরিতে হোক কোনো শিল্পক্ষেত্রে হোক, সবসময় কিন্তু একটা শ্রেণীর নিন্দুক আছে যারা সবসময় সেই মেয়েটির চরিত্রকে হনন করে কিছু একটা বলবে। আর একটা বিষয় আমার মনে হয় যে সমস্ত প্যারামিটার যদি আমরা এক করে দিই, যে সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস সবকিছু একদম স্ট্যান্ডার্ডে রেখে যদি একটি ছেলে এবং একটি মেয়ের আমরা তুলনা করি, আমি এটা বলছি যে একটা ছেলের যা স্ট্রাগল তার থেকে একটি মেয়ের স্ট্রাগল 10% হলেও বেশি হয়। তার কারণ রাস্তা ঘাটে ভিড়, ট্রেনে, বাসে আমাদের মতো ভারতীয় উপমহাদেশের মেয়েদের যা সহ্য করতে হয়েছে ছোট থেকে, সেটা তো কোনো ছেলেদের হয়নি। একদমই। আমি এখানে একটু সম্রাজ্ঞীর কাছে আসি, যে সম্রাজ্ঞীর এক হচ্ছে যে মহিলা তিনি যত এফিশিয়েন্টই হন না কেন তার উপর ভরসা রাখা বিভিন্ন ক্ষেত্রে, মানে তিনি এরোপ্লেন চালান বা তিনি অপারেশন করুন, তিনি একজন সার্জন হন, সেক্ষেত্রে ভরসার ক্ষেত্রে এবং মহিলাদের লিডারশিপের ক্ষেত্রে এখনো কি সমস্যা রয়ে যায়নি? এখন লিডারশিপ পজিশনে মহিলাদের অ্যাকসেপ্ট করাটা, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। আচ্ছা, এইটা তুমি দারুণ একটা জিনিস প্রশ্ন করলে, এবং আমি একটা ছোট্ট জিনিস বলে এই আলোচনাটায় ঢুকি। সেটা হচ্ছে, যেহেতু আমার কাজ লিঙ্গ বৈষম্য এবং ভাষা নিয়ে, একটা ধাঁধা আমরা খুব জিজ্ঞেস করি, হ্যাঁ, মানে স্টুডেন্টদের, এমনি যে কোনো মানুষকে, সেটা খুব ছোট্ট করে আমি বলছি তাড়াতাড়ি যাতে বেশি সময় না নিই। সেটা হচ্ছে একটা হাইওয়ে দিয়ে গাড়িতে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে চাই এই জন্য 100%-এর মধ্যে 99% ভুল উত্তর দেয়, 98% ভুল উত্তর দেয়। আমি একবার বলি তাহলে দর্শকদের শুনতে ভালো লাগবে। বিভিন্ন সময় আমি ইউজ করে থাকি তো, এবং আমি যে কোনো জায়গায় জেন্ডার সেন্সিটাইজ করতে গেলে এই ধাঁধাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, যে হাইওয়ে দিয়ে একজন বাবা আর ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এবং হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বাবা স্পট ডেড হয়ে যায়, ছেলে অত্যন্ত আহত। রাস্তার লোকরা এসে ছেলেকে নিয়ে গিয়ে হসপিটালে যায়, হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যায়, বোঝা যায় যে প্রচণ্ড উন্ডেড, এক্ষুনি অপারেশন করতে হবে। তড়িঘড়ি করে ডাক্তার আসেন, আগের ওটিটা শেষ করে একে ঢোকাবে অপারেশন করার জন্য, এবং ডাক্তার দেখতে পেয়ে হঠাৎ করে বলে, এ কি, এ তো আমার ছেলে। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে যিনি স্পট ডেড হলেন তিনি কে? এবার এইটা যত জায়গায় প্রশ্নটা করেছি, উত্তরে সকলেই বলেছেন যে তাহলে হয়তো সৎ বাবা, তাহলে কি উনি দাদু, তাহলে কি উনি বাবার মতো দেখতে, ইত্যাদি। এবং তখন আমি যখন সবসময় বলেছি যে আচ্ছা আপনি যখন কল্পনা করছেন তিনি কি পোশাক পরে আছেন, অবধারিতভাবে একটা ট্রাউজার আর শার্ট। খুব ইন্টারেস্টিংলি কারুর মনে হয় না যে সেই ডাক্তার মাও হতে পারে, অথচ আমরা তো এমন নয় যে কোনো ডাক্তার যিনি মহিলা তার কাছে যাইনি। তো এইবারে যদি 2025 সালে দাঁড়িয়ে আমাদের মাথায় এখনো ডাক্তারের মতো একটা কমন পেশা, যেখানে মহিলাদের কথা মাথাতেই আসছে না, আমার বক্তব্য হচ্ছে সেই আলোচনা কত দূর নিয়ে যাব। এবং এটার আমার একটা নিজের ব্যাখ্যা আছে। আমার গবেষণার সময় আমি যেহেতু বারবার মানে অনুসর্গ উপসর্গগুলো নিয়েও কাজ করছিলাম, তো তখন না আমার একটা জিনিস মনে হয়েছে, অন্তত বাংলা ভাষার নিরিখে এই যে আমরা ডাক্তারের পরে একটা বাবু বলি, এইটা না আমাদের মাথাটাকে ব্লক করে রেখে দেয়। কারণ আমরা এই যে ডাক্তার বাবু বলে দিই, সুতরাং একজন পুরুষ চেহারা না মাথার মধ্যে প্রফেশনটার সাথে গেঁথে যায়। এইবারে পাইলট হোক আর ডাক্তার হোক আর যাই হোক,
ভরসা রাখতে পারবো কি করে, কারণ আমার মাথায় ধরা মাস্কিউলিন ছাপ আছে। আমার তো যে মুহূর্তে চেহারাটা বদলে যাচ্ছে, আমার তো মানে অবচেতন টলমল করছে যে ও বাবা একে তো আমি দেখিনি, আমার মস্তিষ্কের যে ছাপটা তাতে তো এরম অবয়বের আমি কাউকে দেখিনি। এবং কিন্তু সেইটা বলে একটা ছোট্ট কথা আমি অ্যাড করতে চাই মৌপিয়া, সেটা হচ্ছে যে আমরা এই যে মেন্স ডের কথা উঠলো, উইমেন্স ডের কথা উঠলো এবং অপরাধের কথা উঠছে, মেয়েদের স্ট্রাগল নিশ্চয়ই 10% বেশি। তারপরেও আমি বলবো যে উইমেন্স ডের সত্যিকারের বা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা জায়গায় পৌঁছতে গেলে না আমাদের একটু মেল সাইকোলজিতেও মন দিতে হবে, যেখানে একজন পুরুষকেও বলতে হবে যে তোমার কষ্ট হলে একটু কাঁদো, না কাঁদলে তুমি তো সেই চিৎকার চেঁচামেচিটা বাড়ির মহিলার উপরে সে করবে, তুমি জানো না তোমার ইমোশনকে তুমি কি করে চ্যানেলাইজ করবে, তখন তুমি তোমার ইমোশনটা তোমার বাড়িতে এসে কারোর উপর একটা চ্যানেলাইজ করছো। সো পুরুষদেরকেও আরেকটু বুঝতে হবে যে আমাদেরও দুটো হাত, আমরা সব পারি না, তোমাদেরও কেউ পুরুষ সিংহ হতে বলছে না, শুধু পুরুষ হয়ে কাটালেই যথেষ্ট, এবং দুজনকে একটা মানুষের দিকে আসতে হবে। তুমি ব্রেক করতে পারো, তুমি কাঁদতে পারো, তুমি এইটা ডাউন হতে পারো। জেন্ডারের জন্য প্রয়োজন যে আমরা যদি একটু মানবিক গুণগুলোতে আসি আর নিজেরা যেমন সেটা অ্যাকসেপ্ট করি, সব পারি না, কাঁদতে ইচ্ছে করে, ভেঙে পড়ি, ভুল করি, সেগুলো যত অ্যাকসেপ্ট করব, মানে এটা হয়তো খুবই ইউটোপিক শুনতে লাগবে, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ক্রাইম কমানোর দিকে রাষ্ট্র একভাবে কাজ করবে, সমাজ সংসার একভাবে কাজ করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি অ্যাজ আ সিটিজেন কি করতে পারি, আমি অ্যাজ আ সিটিজেন কিন্তু এইটুকু করতে পারি যে আমি এবং আমার পারিপার্শ্বিক সকলকে একটুখানি উদ্বুদ্ধ করতে পারি যে লেটস বি হিউম্যান, সমস্ত না পারা নিয়ে। অ্যাবসলিউটলি, খুব খুব ভাইটাল একটা কথা বলেছো, খুব ইন্টারেস্টিং। এই দাদাটা আমিও একাধিক জায়গায় বলেছি এবং এবং 98% লোক একদম কেউ সেটা বলতে পারেনি, এবং তারা সমস্ত উচ্চ শিক্ষিত। হ্যাঁ, একেবারে একেবারে। এবং যারা যারা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন তাদের অনেকেও এটা তাদের মাথায় আসেনি। আমি একটু উষসীর কাছে আসি, যে উষসী যে কিছু হলে এক তো যখনই কোনো ক্রাইম হয় মহিলার এগেনস্টে, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা সেটা মলেস্টেশন হোক, রেপ হোক, এই যে ভিকটিম ব্লেমিং, ভিকটিম শেমিং, ভিকটিমকে জাজ করা, কি পড়েছিল, সে কোথা থেকে আসছিল, অর্থাৎ সে যদি মন্দির থেকে বেরিয়ে বা কোনো ধর্মস্থান থেকে, মন্দির মসজিদ কোনো চার্চ থেকে বেরিয়ে সে তার এগেনস্টে কোনো ক্রাইম হয়, তাহলে সেটা ও বাবা এরকম একটা ঘটনা ঘটলো। সে যদি দেখা যায় যে রাত্রিবেলা সিনেমা দেখতে গেছিল বা বন্ধুদের সঙ্গে পার্টি করে ফিরছে, তখন তারই আসলে দোষ, মানে সে রাত্রিবেলা বেরিয়েছিল কিনা। এবং এটা আমি দেখেছি যে সো কল্ড, যেটা ভীষণ ওক, আমরা তো এই ওক শব্দটা ভীষণ ইউজ করি আজকাল, এডুকেটেড, এলিট, ওক, তাদের মধ্যেও এই ভাবনাটা ভীষণ রকম ভাবে রয়েছে। এই যে মহিলা কোন পরিস্থিতিতে এই ক্রাইমের শিকার হলো সেটা জাজ করা। তোমার এই আনসারটা দেব আমি, তার আগে আমি দুটো জিনিস বলতে চাই। কিছুদিন আগে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, কুম্ভ মেলায় স্ট্যাম্পিডে একজন আরপিএফ অফিসার নিজের সন্তানকে নিয়ে স্ট্যাম্পিডে কাজ করছিল এবং ওনাকে বলা হয়েছিল সুপার মম, গ্লোরিফাইড মম। ওই এত ভাইরাল হয়েছিল ওই ছবিটা, তখন আমার কোথাও না কোথাও গিয়ে ছবিটা দেখে এত কষ্ট হয়েছে। আমার মনে হলো যে একবারও কেউ ভাবলো না যে কতটা অসুবিধার মধ্যে থেকে গেলে একটা মা নিজের সন্তানকে এরম একটা জায়গায় নিয়ে কাজে আসবে। প্রথমত যে আমাদের এখানে মানে এনাফ স্ট্যাটিস্টিক্স আছে যে আজকে মহিলারা ইকুয়াল এডুকেশন, ইকুয়াল অপরচুনিটিস থাকতেও যখনই ওদের বিয়ে বা চাইল্ড বার্থ হয়, ওরা কিন্তু নিজের ক্যারিয়ারে 10 বছর পিছিয়ে যায়। একটা পুরুষ সেই সেম এডুকেশন, সেম এক্সপিরিয়েন্সে মানে মানে স্ট্যাটিস্টিক্স প্রুভ করে যে বিয়ের পরে ছেলেরা একটা ম্যারেজ প্রিমিয়াম পায়, যেখানে মহিলারা কোথাও না কোথাও কাজে পেছিয়ে যায়। তুমি হয়তো লাপাতা লেডিজ মুভিটা দেখেছো, ওখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে যে দুটো মহিলা, একজন বিয়ে করে সংসার করতে চায়, কাজ করতে চায় না, আরেকজন পড়াশোনা করে ক্যারিয়ারের দিকে যেতে চায়, বিয়ে করতে চায় না। যেই মুহূর্তে ওরা নিজের ফ্যামিলিকে ছেড়ে নিজেকে আগে রাখে, মানে নিজে কি করতে চায় ওইটা যখন ভাবতে শুরু করে, সবাই ওদেরকে অ্যাটাক করে। তাই আমার মনে হয় তোমার প্রশ্নটার উত্তরে আমি বলবো যে যখনই একটা মানুষ উইকার সেক্স হয়, সেই রিচ হোক, মানে বড় লোক বা মানে গরিবের মধ্যে যে ডিফারেন্সটা, বা পুরুষ বা নারীর মধ্যে যে ডিফারেন্সটা, যখনই তুমি মনে করবে যে যে মানুষটা তোমার সামনে সে উইকার, জাজমেন্টটা হবেই। যেই সময় আমরা এখনো বেরোতে পারছি, এটা আমরা কোনোদিন আমাদের অ্যাজ এ সোসাইটি আমরা বেরোতে পারছি না। কতটাই এডুকেশন, কতটাই এম্পাওয়ারমেন্ট, যতদিন না
মহিলাদের পুরুষদের মতনই সেম জায়গা, ইকুয়াল জায়গাটা দেবে, আমরা এই জায়গাটা থেকে বেরোতে পারবো না। একেবারে এখানেই তাই নারী দিবসে আমাদের এরকম খবর সম্প্রচার করতে হয় যেখানে যখন আমরা এই নারী দিবস উদযাপনে ব্যস্ত তখন প্রদীপের তলায় কতটা অন্ধকার। কেন? এক ইজ মাইন্ডসেট। যতই আমরা উদযাপন করি সেটা কোথাও গিয়ে আমাদের যে মানসিকতা, সেই মানসিকতার একদম গভীরতম বিন্দুটাতে গিয়ে সেটাকে ওলটপালট করে দিয়ে এই সমানাধিকারের জায়গাটা, সমমর্যাদার জায়গাটা এখনো পর্যন্ত সেখানে তৈরি করতে পারেনি। এক। দুই, রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তারা যখন মহিলা সংক্রান্ত কোনো উদ্যোগ নেয় সেই উদ্যোগ কতটা ভোটের স্বার্থে, কতটা রাজনৈতিক ফলের স্বার্থে, আর কতটা সত্যিকারের সদিচ্ছার সঙ্গে, এই নিয়ে এখনো পর্যন্ত সংশয়ের একটা জায়গা তৈরি হয়ে যায়। আর তাই আমরা এই ধরনের ঘটনা বারবার দেখি। খুব আনফর্চুনেটলি আজকের এই আলোচনাটা শেষ করব এরকমই কতকগুলো ঘটনা দিয়ে, যখন আমরা আজকের দিনটায় হয়তো চকলেট পাচ্ছি, বিশেষ পাচ্ছি, বিভিন্ন জায়গায় সম্বর্ধনা চলছে, বিভিন্ন রকমের ডিসকাউন্টস চলছে, গিফট পাচ্ছি, সেই সময়ও বাস্তব চিত্রটা কি? দেখুন, আজকেরই কতগুলো অত্যন্ত আনফর্চুনেট ঘটনা দিয়ে আলোচনা শেষ করব। ধন্যবাদ। দিকে দিকে সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের কোলাহলের মাঝে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা। মণিপুরে আবার উত্তেজনা তুঙ্গে। নারী দিবসেও আক্রান্ত মণিপুরের নারীরা। কাংপোকপিতে কুকি মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। কুকি মহিলাদের ওপর হিংসার ঘটনা নতুন কিছু নয়। আগেও 2 কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ সামনে আসে। কর্ণাটকের হাম্পিতে গণধর্ষণ, বিদেশি পর্যটক সহ 2 মহিলাকে। মহিলাদের 3 সঙ্গীও আক্রান্ত, পরে তাদের পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হয়। আর যাদবপুর থানা এলাকায় মেয়েকে 3 তলার বারান্দা থেকে ঠেলে ফেলে দিল বাবা। হাসপাতালে চিকিৎসাধীন আহত কন্যা। কলকাতা টিভি।